থ্যাংক ইউ। আমরা জনাব সরি দর্শক, আমার মনে হয় যে যান্ত্রিক এই সমস্যার কারণে আমরা জনাব নাজমুল হাসানকে আবার বলছি জয়েন করার জন্য, উনি আবার জয়েন করবেন। আশা করি সাউন্ড তখন ঠিক হবে। আমরা এখন যাচ্ছি সিলভিয়া শিকদারের কাছে। সিলভিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, ধন্যবাদ তাহের ভাই আমাকে আপনার অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আর আমি অন্যান্য প্যানেলিস্টদের কাছে যাচ্ছি, এখানে অনেকটা পরিচিত মুখ রয়েছে, সবাইকে দেখে ভালো লাগছে। আর এটাও ভালো লাগছে যে আজকে আপনি আপনার স্টুডিওতে প্রোগ্রাম করতে পেরেছেন। ইটস এ গ্রেট স্টার্ট আমি বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সিলভিয়া, আপনি তো জানেন যে আপনি অনেকদিন থেকে কমিউনিটিতে কাজ করছেন, এবং আমরা জানি যে আমাদের কমিউনিটির একটা বড় পার্ট হচ্ছেন যে বয়স্ক যারা আছেন তারা। বয়স্কদের ব্যাপারে আপনার সরকারের কী কী সুযোগ সুবিধা আছে বলে আপনি মনে করেন? আমরা এতদিন থেকে আলোচনা করছি জাস্ট ইন জেনারেল, বাট বয়স্কদের নিয়ে আমরা কখনো আলোচনা করিনি। আজকে আমরা একটু আলোচনা করতে চাই বয়স্কদেরকে নিয়ে, তাদের জন্য সরকারের সুযোগ সুবিধা কী কী আছে। ধন্যবাদ, একটা সুন্দর টপিক নিয়ে আপনি বলছেন। আসলে মাঝে মাঝে আমরা বয়স্কদের একদমই বাদ দিয়ে ফেলি। আর বয়স্কদের জন্য সুযোগ সুবিধা, এটা তো ওরকম স্পেসিফিকলি বয়স্কদের জন্য ওরকম কোনো সুযোগ স্টেটার কথা যদি আমি বলি, ওরকম কোনো স্পেসিফিক আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমাদের নিউ ইয়র্ক সিটিতে অনেকগুলো সুযোগ সুবিধা নির্ভর করে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসের উপর। 5 বছর মিনিমাম এখানে থেকে থাকে, সেই ক্ষেত্রে তারা এক ধরনের সুযোগ সুবিধা দেবে। তার থেকে কম সময় যদি থেকে থাকে সেটার জন্য অন্যরকম। তো আমি জেনারেল যেটা বলতে চাই, বয়স্ক বলতে হওয়ার কথা বলেন, তবে 60 and above হচ্ছে বয়স্ক হিসেবে। অনেকেই জানি বাংলাদেশে আমাদের দেখা যায় বিয়ের ক্ষেত্রে হাজবেন্ড স্পাউসের সাথে অনেক গ্যাপ থাকতে আমাদের যদি হয় 60, ওয়াইফ যদি 55 থাকে, আমরা আমারও বয়স হয়ে গেছে, রাইট? আমি সেইভাবে তো সেই সিচুয়েশনে আপনাকে কিছু বেনিফিট পাওয়ার জন্য, এলিজিবল হওয়ার জন্য 60 and above হতে হবে। এটার জন্য যদি আপনি এই মুহূর্তে কোনো বেনিফিট পেতে চান, আমি ডেফিনেটলি একটা ভালো ইনফরমেশন আপনাকে, সেটা হচ্ছে গভর্নমেন্টের একটা ফ্রি এসি ইনিশিয়েটিভ চলছে, যেটা হচ্ছে সিটি গভর্নমেন্ট প্রায় 70,000 এসি শুধুমাত্র সিনিয়র সিটিজেন্স যারা তাদেরকে দিচ্ছে। জানি আমি অনুষ্ঠানে আসার পর আপনার সাথে অনেক কম পাবো বা ইজি পাবো, আমি আবার বলছি সেটার জন্য শুধুমাত্র 60 and above তারাই এলিজিবল হবে। এবং সেটার জন্য আপনার ইমিগ্রেশন স্টেটাস জানতে চাইবেন, শুধু আপনার বয়স 60 and above কিনা সেটা জানতে চাইবেন। এবং সেটার জন্য তারা যদি যোগাযোগ করতে চায় কারোর সাথে, ডেফিনেটলি আমার সাথে, আমার অর্গানাইজেশন যাবো, আমরা ডিরেক্টলি সিনিয়রদের সাথে কাজ করছি। 17 জুলাই পর্যন্ত এই ইনিশিয়েটিভটা ওপেন রয়েছে। এটা ডেফিনেটলি স্যার যে আগে তার অ্যাপ্লিকেশন সাবমিট হবে, ডেফিনেটলি সে পাবে। এটা একটা। আর আরেকটা বিষয় দিতে চাই, ফার্মার্স মার্কেট কুপন হচ্ছে ডিপার্টমেন্ট ফর দ্য এজিং এর একটা ইনিশিয়েটিভ। $20, এখন আপনি বলবেন $20 তো খুবই অল্প, কিন্তু যার টোটালি কোনো ইনকাম নেই সেই $20 দিয়ে সে ফার্মার্স মার্কেট থেকে কিছু পণ্য কিনতে পারে, সেটা তারা অ্যাপ্লাই করতে পারবে। সেটার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, অথবা তারা ডিপার্টমেন্ট ফর দ্য এজিং এর ওয়েবসাইটে যায়, তারা নিজেরাই অ্যাপ্লিকেশন ফাইল করবে। বাট ইটস বেটার তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তাদেরকে besides that প্রচুর নিউ ইয়র্ক সিটিতে ফ্রি সার্ভিস রয়েছে। সার্ভিস আপনি ডেফিনেটলি অনলাইনে কল করলে আপনি ফ্রি ফুড, যদিও অনেক কমপ্লেন এসেছে, আমি তো আর সেটা বলবো না আপনারা খাবেন না, কারণ ওই ফুডটার মধ্যে শুধুমাত্র কুকড মিলও নেই, সেটার মধ্যে স্টেবল মিলও রয়েছে। সো 311 কল করলে যারা সিনিয়র সিটিজেন্স তারা ডিরেক্টলি বাসায় সেটা ডেলিভারি পাবে। এছাড়াও আমাদের মতো যারা নন প্রফিট অর্গানাইজেশনস গুলো রয়েছে, তারা হোম ডেলিভারি সার্ভিস প্রোভাইড করছে, গ্রোসারি ডেলিভারি করছে। সো হোম ডেলিভারি মিল সার্ভিসটা যেমন অর্গানাইজেশন সবাইকে প্রোভাইড করতে পারছে না, রাইট? কিন্তু আমরা গ্রোসারিটা ডেলিভারি করছি। আমরা যেমন কুইন্স বেসড একটা অর্গানাইজেশন, বাট এই মুহূর্তে অল অ্যারাউন্ড দ্য নিউ ইয়র্ক সিটি 5 বরোসেই আমরা যারা রিয়েলি ইন নিড তাদেরকে আমরা গ্রোসারি ডেলিভারি করছি। আমরা ছাড়াও অনেক বড় বড় অর্গানাইজেশন রয়েছে, স্যাক্স বলে আরেকটা অর্গানাইজেশন রয়েছে ফ্লাশিং এ, তারা হচ্ছে ফুড প্যান্ট্রি তাদের চালু করেছে। তারপর আপনারা যদি কোপোর নাম শুনে থাকেন, এটা কনি আইল্যান্ড
তারাও হচ্ছে ফুড প্যান্ট্রি রয়েছে এবং তারা হালাল মিলস অন হুইলস প্রোভাইড করছে। সো দিজ আর দ্য ইনফরমেশন সিনিয়র্স আর নট অ্যাওয়্যার অফ। হ্যাঁ, তো তারা সেই অর্গানাইজেশনস গুলো ডিরেক্টলি যোগাযোগ করে, তারা জানতে পারবে। এখন কোয়েশ্চেন, তারা কিভাবে যোগাযোগ করবে? আপনারা বাসায় যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, আমি ডেফিনেটলি বলবো তাদের সেই ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে, রাইট? আপনারা গুগল করলে COPO কোপো লিখলে তাদের ইনফরমেশন পাবেন। সাউথ এশিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সার্ভিসেস, তাদের ইনফরমেশন পাবেন। ইন্ডিয়ান ইনফরমেশন পাবেন। তো এই অর্গানাইজেশন গুলো ফুললি সিনিয়রসদেরকে নিয়ে কাজ করে। এছাড়াও বিভিন্ন নেইবারহুডে, যেমন একটা অর্গানাইজেশন রয়েছে ব্রুকলিন এন্ড কুইন্স এর বর্ডার লাইনে, তো তারাও ফ্যামিলিকে খাবার প্রোভাইড করছে। তো এগুলো হচ্ছে ফ্রি ফুডের। এছাড়াও যদি এমন হয় কারো বাসায় সিনিয়র্স রয়েছে কিন্তু তারা বাইরে যেতে পারছে না, তাদের ফ্যামিলি মেম্বাররা তাদের হয়ে বিভিন্ন স্কুলগুলোতে যেতে পারে যেখানে ফ্রি ফুড প্রোভাইড করা হচ্ছে। তো এই রিসোর্স গুলো অ্যাভেলেবল ফর সিনিয়র্স, বাট বিসাইডস দ্যাট স্ন্যাপের বেনিফিটের জন্য সিনিয়র্সরা অ্যাপ্লাই করতে পারে। বাট তার জন্য একটাই রিকোয়ারমেন্ট, সেই সিনিয়রকে আমেরিকাতে 5 বছর থাকতে হবে। 5 বছর পরে, এখন অনেকে জিজ্ঞেস করবে আমি থাকি, আমার ফ্যামিলিতে 5 জন আছে, 10 জন আছে। আপনার 5 জন 10 জন লাগবে না, সিনিয়র তার নিজের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। সে একজন হলে $193 পাবে ফুড স্ট্যাম্পের বাবদ, দুজন হলে 355 পাবে, হাজব্যান্ড ওয়াইফ যদি হয়ে থাকে। এছাড়াও আপনারা SSI বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। SSI বেনিফিটের জন্য অনেকেই প্রশ্ন করবে যে আমি তো এখানে কাজ করি নাই, আমি কি সেটার জন্য এলিজিবল কিনা। SSI বেনিফিট পাওয়ার জন্য আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে, আর সেটার জন্য আপনার কাজের কোনো প্রয়োজন নেই। বাট কেউ যদি এরকম থাকে এখানে কাজ করেছে, তার স্পাউস কাজ করেনি, সেই ক্ষেত্রে তার স্পাউস যদি 60 and above হয়, সে সার্ভাইভার্স বেনিফিট হিসেবে তার হাজবেন্ডের বেনিফিটটাও সে পেতে পারে। তো এগুলো বেসিক ইনফরমেশন, সিনিয়র্সরা এগুলো সুযোগ সুবিধা পেতে পারে। একটা ইনফরমেশন না দিলেই নয়, এই মুহূর্তে প্রচুর হাউজিং এর ওপেনিং রয়েছে। আপনারা যদি হাউজিং কানেক্ট ফর নিউ ইয়র্ক সিটি, যেটাকে HPD বলা হয়, হাউজিং প্রিজার্ভেশন এন্ড ডেভেলপমেন্ট, তাদের 3টা হাউজিং এই মুহূর্তে ওপেন রয়েছে, 2টি ব্রঙ্কসে, 1টি ব্রুকলিন। তো সেটার জন্য আপনাকে সিনিয়র সিটিজেন্স হতে হবে, যে কোনো একজন 60 and above হতে হবে, এবং তার ইনকাম এলিজিবিলিটি হচ্ছে $0 থেকে $39,000 অথবা $45,000। এবং সেই ক্ষেত্রে এই 3টা অ্যাপ্লিকেশনই ওপেন রয়েছে অগাস্টের 10 তারিখ পর্যন্ত। তো 10-এর মধ্যে কেউ যদি অ্যাপ্লাই করে, তার প্রপার সমস্ত ডকুমেন্ট সাবমিট করে, তারপর সেটা লটারি সিস্টেমে যাবে। এবং যেটা শুধুই সিনিয়রসদের জন্য 70 বা 100 রয়েছে, সেখানে যদি তারা অ্যাপ্লাই করে, ইউ নেভার নো, আপনি সেই মানুষটা হতে পারেন, আপনার জন্য লটারির ভাগ্য এক একজনের এক এক রকম। বাট দেয়ার ইজ দিস opportunity for the seniors for senior housing, আর এই হাউজিং গুলো একদম নিউলি বিল্ড, যাদের মানে কনস্ট্রাকশন চলছে, এবং সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে, তাদের বাথরুম থেকে শুরু করে এলিভেটর, ইচ এন্ড এভরিথিং সিনিয়র্স ফ্রেন্ডলি। সো এই ইনফরমেশন গুলো অনেক মানুষই জানে না, বুঝে উঠতে পারে না, বাট দেয়ার আর লট অফ অপরচুনিটি। আর বাসায় যদি আপনার সিনিয়র সিটিজেন্স থাকে, আপনারাও এলিজিবল সেই হাউজিং গুলোতে অ্যাপ্লাই করার জন্য। সময়সীমা আছে কিনা যে এই সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে? আপনার কথা বুঝতে পারছি না তাহের ভাই, আমি বলছি যে এটা কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে যে কোন সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে হাউজিং এর? যে হাউজিং এবং এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশনার হচ্ছে 17 জুলাই পর্যন্ত, কারণ আমরা সিটির ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড মেন্টাল হাইজিনের সাথে একটা কন্ট্রাক্ট হয়েছে আমাদের। 17 জুলাই পর্যন্ত আমরা আমাদের সিনিয়রদের হয়ে অ্যাপ্লাই করতে পারবো। কেউ যদি ইন্টারেস্টেড হয়, তারা 17 জুলাইয়ের মধ্যে আমাদের সাথে অ্যাপ্লাই করতে হবে। এগেইন আবার বলছি, যেহেতু আমরা মেম্বার বেসড অর্গানাইজেশন, আমাদের সিনিয়রদের জন্য আমরা অলরেডি অ্যাপ্লিকেশন শুরু করেছি। আপনারা কেউ ইন্টারেস্টেড হলে ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমরা আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আপনার সাথে যোগাযোগ করবে যারা, তারা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? সো আমাদের সাথে, যেহেতু আমরা এখন ওয়ার্ক ফ্রম হোম করছি, আমি প্রেফার করব আমাকে যদি ইমেল করা হয়, তবে ডেফিনেটলি সেই ইমেল আমরা রিপ্লাই করব, তাদের সাথে আমরা যোগাযোগ করব। আমি আমার এবং আমার কলিগের ইমেল অ্যাড্রেসটা বলছি। আমার ইমেল হচ্ছে আমার ফার্স্ট নেম
SELVIA@indiahome.org। আর একটু আবার আমার বলবেন, আবার কলিগের ইমেল অ্যাড্রেস হচ্ছে একটু রিপিট করবেন আবার। GNYAN@indiahome.org। উনার নাম গৌরব নয়ন, উনি হচ্ছে আমাদের প্রোগ্রাম এন্ড কেয়ার কোঅর্ডিনেটর। সো either me or my colleague, whoever they feel comfortable, they can just reach out to us. ওকে, সো আপনাকে ইমেল করলে আপনি হেল্প করবেন কমিউনিটিকে। আচ্ছা, এক্ষেত্রে কোনো ইনকামের কোনো শর্ত আছে কিনা, অথবা কোনো বয়সের কোনো শর্ত আছে কিনা? জি, এসি পাওয়ার জন্য ইনকাম এলিজিবিলিটি রয়েছে। আপনার $1900 নিচে ইনকাম হতে হবে। $1900 নিচে মানে কি ইয়ারলি না মান্থলি? মান্থলি। মান্থলি $1900 নিচে ইনকাম হতে হবে। ওকে জি, এবং 60 এন্ড অ্যাবাভ হতে হবে। সেই ক্ষেত্রে আরেকটা এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট হচ্ছে তার বাসায় এসি থাকা যাবে না, সে যে রুমটাতে থাকে, তবেই তারা এলিজিবল হবে। এবং এটার জন্য কোনো মানে ফ্রি অফ কস্ট, কোনো টাকা দিতে হবে না, কিছু না। তারা অ্যাপ্লাই করলে ভেন্ডররা এসেই তাদের বাসায় এসি ইনস্টল করে দিয়ে যায়। এটা আপনার অ্যাপ্লিকেশনের পরে কতদিন সময় লাগে বেসি পেতে? সো অ্যাপ্লিকেশনটা যখন আমরা সাবমিট করব, সাবমিট করার 2 সপ্তাহ পরে সিটি মানে পুরো প্রসেসটা 2 সপ্তাহের মতো লাগবে। আফটার 2 উইকস ভেন্ডর হচ্ছে যে সিনিয়রটা অ্যাপ্লাই করেছে ওনার সাথে যোগাযোগ করবেন। তারপর সেটা সিনিয়রসের রেসপন্সিবিলিটিস, তাদের ফোন তারা ধরলো কিনা, তারপর কোঅর্ডিনেশন হলো কিনা, সেক্ষেত্রে আমরা বা সিটি কেউ করতে পারবো না। আমরা জাস্ট অ্যাপ্লিকেশন করে সিকিউর করে দিতে পারবো ইয়েস ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা এসি পাচ্ছে। ওকে, সো যারা অ্যাপ্লাই করতে চান তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন। এই বিষয়ে কি আপনি ইজ ইট পসিবল টু সেন্ড আস ইউর ইমেল অ্যাড্রেস? তাহলে আমরা আমাদের ফেসবুকে আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলে সবাই এখান থেকে কপি করতে পারবে আপনার ইমেলটা। আমি আপনাকে এখন টেক্সট করে দিলে হবে? হ্যাঁ, এখন টেক্সট করে দিলে হবে। এটা আমরা আমাদের ফেসবুকে দিয়ে দেবো। থ্যাংক ইউ, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা আপনার সাথে আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের দর্শকদের আমরা কথা বলবো। আমরা যাচ্ছি জনাব শমশের আলী আপনার কাছে, অ্যাপোলো ইন্স্যুরেন্স ব্রোকারেজ। জনাব শমশের আলী, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। আপনি তো অসুস্থ ছিলেন, আমাদের মধ্যে সুস্থ হয়ে এসেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনি জানেন যে অনেকেই ইন্স্যুরেন্স করেছেন এবং কোভিড-19-এর পরে অনেকের গাড়ি পড়ে আছে রাস্তায়, তারা ইউজ করছেন না, বাট তাদেরকে ইন্স্যুরেন্স দিতে হচ্ছে। তাদের কি করা উচিত? ধন্যবাদ তাহের ভাই এবং টাইম টেবিল টেলিভিশনের সমস্ত দর্শকবৃন্দকে। এমন এক সময় কোভিড-19 শুরু হয়েছে যখন 90% ড্রাইভার রিনিউর সময় ছিল। ওরা রিনিউ করছে একটা আশা নিয়ে। রিনিউটা হলো মার্চের 1 তারিখে, আর আমাদেরকে লকডাউন করছে মার্চের 23 তারিখে। এখন ড্রাইভাররা অনেকে প্রথমে বুঝতে পারে না এই জিনিসটা, যে তাদের এইরকম এফেক্ট হবে। অনেক কাজে চলে গেছে। আমার কোম্পানি থেকে 6 জন ড্রাইভার আমরা লস করছি, বিকজ তারা কাজ করতেছিল এই জন্য। ওকে, ইন্স্যুরেন্সের বেলায় অনেক ভাই বোন আছে আমার ট্যাক্সি ড্রাইভার, ওনারা ফোন করে বলে যে আরে ভাই এটা কি মাফ হবে কিনা। না, ইন্স্যুরেন্স ওরা মাফ করবে না। এদের একটা টিএলসি মার্চের 14 তারিখে একটা ইমেল ছাড়ছে সব ড্রাইভারদের কাছে, যদি তোমরা এই প্যান্ডেমিকের সময় কাজ না করতে পারো তাহলে 90 ডেজের জন্য প্লেট সিলিন্ডার করার জন্য। 90% ড্রাইভাররা এটা দেখে নাই, আই বিলিভ 1% যারা দেখছে এরা এটা মনে করে নাই যে এরকম প্যান্ডেমিক আসবে। ওনারা প্লেট স্টোরেজ করে নাই, বিকজ ওনারা মনে করছে যদি প্লেট সিলিন্ডার করে তাহলে প্লেট পাবে না। এখনো সময় আছে, যদি কাজ না করতে পারে ট্যাক্সি ড্রাইভাররা প্লেট 3 মাসের জন্য স্টোরেজ করতে পারবে। এই 3 মাস ওনাকে ইন্স্যুরেন্স দিতে হবে না। আর যদি উনি প্লেটটা নিয়ে বসে থাকে তাহলে তাকে ইন্স্যুরেন্স দিতে হবে। এখন দিতে হবে না। গভর্নর একটা আইন করছে মার্চের 28 তারিখ থেকে জুনের 6 তারিখ পর্যন্ত তারা গাড়ি চালাইতে পারে নাই, এই পয়সাটা পরবর্তী যখন পেমেন্ট আসবে তখন ওইটার সাথে যোগ হবে। কিন্তু নতুন আরেকটা রুল করছে গভর্নর,
মার্চের 28 তারিখ থেকে জুলাই 6 তারিখ পর্যন্ত, এটা কালকে অলরেডি পাস হয়ে গেছে। আজকে থেকে ওরা কাউন্টডাউন শুরু করছে, আজকে থেকে ইন্স্যুরেন্স রেগুলারলি পেমেন্ট করতেই হবে। মার্চের 28 তারিখ থেকে নিয়ে জুলাই 6 তারিখ পর্যন্ত যদি কেউ পেমেন্ট না দিতে পারে, এই পেমেন্টটা ওরা 12 ভাগে ভাগ করবে 12 মাসে। আচ্ছা, কিন্তু অনেক ড্রাইভারদের বছর শেষ হয়ে যায় ফেব্রুয়ারির 28 তারিখে। আপনার কাছে আছে মাত্র প্রায় 8 মাসের মতো, সরি 7 মাসের মতো আছে। বাট এই 7 মাস পরে ও নেক্সট ইয়ারে যখন আবার রিনিউ হবে মার্চের 1 তারিখে, 5 মাস আবার টানতে হবে তাদেরকে এই বছরের পয়সাটা এরা ভাগ করে দিবে। আমার সাজেশন হইলো, যদি আপনাদের কাছে ট্যাক্সি ড্রাইভার ভাই বোনেরা যারা আছেন, যদি আপনাদের কাছে পয়সা থাকে আপনারা পেমেন্ট করে দিয়ে দেন। কারণ হইলো এটা একটা হ্যাসাল শুরু হবে পরে, কারণ এমনিতেই আপনাদের রুজি নাই। যখন ইন্স্যুরেন্সের পয়সাটা বাড়তে থাকবে, আপনি জানি না কোন জায়গা থেকে আটকাবেন। এই জন্য এখন যেহেতু আপনাদেরকে প্যান্ডামিকের জন্য এখন আনএমপ্লয়মেন্ট দিতেছে, ওইখান থেকে অল্প অল্প করে হইলেও আপনার ব্রোকারের সাথে যোগাযোগ করে দিতে থাকেন, তখন আপনার পয়সাটা কমতে থাকবে। আপনি দেওয়ার কথা ছিল 300 টাকা, ব্রোকারে গিয়ে বলেন 200 টাকা দিয়েছি, 200 টাকা হইলেও আপনার কমবে, আপনার আগামীতে আপনার জন্য বার্ডেন না হয়। কারণ আপনার যখন আজকে থেকে অলরেডি ওপেন শুরু হয়ে গেছে, জুলাই 31 তারিখ পর্যন্ত আপনাদেরকে আনএমপ্লয়মেন্ট দিবে, এরপরেই আপনাদেরকে ট্যাক্সি চালানো শুরু করতে হবে, কারণ আর আনএমপ্লয়মেন্ট নাই আপনাদের। আমি সব ট্যাক্সি ভাইদেরকে বলতেছি, যদি তারপরেও যদি কোনো পরামর্শ আপনারা নিতে চান, আমি আলাউদ্দিনের পাশেই আমার অফিস, অ্যাপোলো ব্রোকারে সবসময় খোলা আপনাদের জন্য। আমরা 6 দিন খোলা থাকি, আপনারা আসবেন, আমরা আপনাদেরকে সাজেশন করবো। আমার কাস্টমার না হইলেও আমি আপনাদেরকে সাজেশন দিব। ধন্যবাদ তাহের ভাই। থ্যাংক ইউ। সো আপনার এই কোভিড-19 কারণে আপনার ইন্স্যুরেন্সের কোনো ধরনের চেঞ্জ আসছে কিনা? প্রাইস বলেন, তারপরে পেমেন্ট বলেন, তারপরে আপনার ইন ফিউচার যারা ইন্স্যুরেন্স ইউজ করবেন তাদের জন্য কোনো ধরনের বিশেষ কোনো আপনার পরামর্শ বা টিপস আছে কিনা? টিপসটা হইলো, আমার যে গভর্নমেন্ট টিএলসির কমার্শিয়াল পলিসিগুলা আসলে গভর্নর নিউ ইয়র্ক স্টেট হ্যান্ডেলিং করে। নিউ ইয়র্ক স্টেটের গভর্নর কথা হইলো যে আপনাদেরকে ইন্স্যুরেন্স দিতে হবে, যে 2 মাস আপনারা দিতে পারেন নাই বা 3 মাস, এই মাসটা পরবর্তী পেমেন্টের সাথে যোগ করে দিতে হবে। আর একটা সুযোগ চলে গেছে, যারা ইন্স্যুরেন্স মার্চের 1 তারিখে করতে পারে নাই, বা যাদের আপনার মেতে, এপ্রিলে এবং জুনে তাদের রিনিউ ছিল, ইন্স্যুরেন্স করার সময় একটা ডাউন পেমেন্ট দিতে হয় 25%, 20% or 15%। আমেরিকান ট্রানজিট, অনলি আমেরিকান ট্রানজিট উইদাউট মানিতে ইন্স্যুরেন্স রিনিউ করে দিচ্ছে, অনলি আমেরিকান ট্রানজিট। এই কথাগুলো অনেক ব্রোকার বাইরা বলে নাই আমাদের ট্যাক্সি ড্রাইভারদেরকে। যাদের ইন্স্যুরেন্স রিনিউ ছিল এপ্রিল, মে, জুনে, এদেরকে বিনা পয়সায় ওরা কি ইন্স্যুরেন্স রিনিউ করে দিছে। বিকজ ওরা করছে কি, এই ইন্স্যুরেন্সের যে পয়সাটা ডাউন পেমেন্ট দেওয়ার কথা ছিল, ওইটা আপনার পরবর্তী মাসের সাথে 12 মাসে ওরা ভাগ করে দিবে। এটা একটা ভালো একটা গুড ডিল ছিল, অনেকে নিয়েছে। আর কোনো গিভ আপ নাই, ইন্স্যুরেন্সে গিভ আপ করে না ইন্স্যুরেন্স। এই জন্য আমি বলতেছি, যাদের কাছে পয়সা এখন আছে আপাতত সময় আপনারা দিতে থাকেন। পয়সা আটকাইলে আপনাদের জন্য বিপদ আসবে, বিপদ হইলো আপনাদের পেমেন্ট বেশি হয়ে যাবে, তখনই আপনার ব্রোকারের সাথে আপনার ঝগড়াঝাটি মনোমালিন্য। ওকে, সো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, তাহলে আপনার পরামর্শের জন্য হাউ দে ক্যান কন্ট্যাক্ট, কিভাবে যোগাযোগ করবে? দে ক্যান কন্ট্যাক্ট এনি টাইম। আমার কাস্টমার না থাকলেও কন্ট্যাক্ট করতে পারবে, কাস্টমার থাকলে তো আছি। আমার নাম্বার apollobrokeraginc@gmail.com, ইমেইলও করতে পারবে, নতুবা আমার ফোন নাম্বার হলো 718-472-9800। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমি সব সময় থাকি অফিসে, মানডে টু স্যাটারডে। থ্যাংক ইউ শামসুর ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি দীর্ঘদিন থেকে অনেক পুরনো কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং কমিউনিটি সার্ভিস দিয়ে আসছেন। আমরা এখন কথা বলবো জনাব ডক্টর ইমরুল কবির। ডক্টর ইমরুল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি তাহের ভাই, আমি শুনতে পাচ্ছি। জি ডক্টর ইমরুল, কেমন আছেন? কেমন সময় কাটছে আপনার? জি অনেক ভালো সময় কাটছে, থ্যাংক ইউ সো মাচ। কনগ্রাচুলেশনস, আজকে থেকে আমরা স্টুডিও থেকে লাইভ যাচ্ছি জি দর্শকদের, স্টুডিও থেকে। আমাদের সব জায়গার দর্শকদের, অনলাইনে দর্শক, টেলিভিশনের দর্শক, এমনকি ফেসবুকের দর্শক, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। আহ, তো তাহের ভাই, আমি জাস্ট অ্যাড করতে চাচ্ছিলাম সিলভিয়ার সাথে, কারণ সিলভিয়া আর আমরা একসাথে কাজ করি ইন্ডিয়া হোমের জন্য, জি এবং আমি ইন্ডিয়া হোমের সাথে 2014 সাল থেকে আছি। তো আমিও সিনিয়রদের সাথে কাজ করছি এখানে লোকালি, এবং আমি যে সেক্টরটা কাজ করি সেটা হচ্ছে হেলথ এর উপর। আমার হেলথ এর ফিটনেস, ওনাদের বিভিন্ন রকম আমি লেকচার দিই বিভিন্ন রোগ সম্বন্ধে, এবং এক্সারসাইজ ক্লাস করাচ্ছি 2014 সাল থেকে। এছাড়া আরেকটি অর্গানাইজেশন যার সাথে আমি যুক্ত, সেটা হচ্ছে SAA বয়েস বা সাভয়েস, সাউথ এশিয়ান আমেরিকান বয়েস। তো আরেকটা দর্শকদের জন্য জানিয়ে রাখি যে সিনিয়রদের জন্য ওনারা 100 বক্স গ্রোসারি বিতরণ করবেন 21 তারিখে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত। তো আমি আগামীতে এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের ডিটেলস জানাই দিব, তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন। ওনারা 100 বক্স গ্রোসারি ডেলিভারি দিবে আমাদের সিনিয়রদের জন্য লোকালি এখানে জামাইকাতে। তো আমি ডিটেলস এটা পরে বলবো। বাট তাহের ভাই, আমি যেহেতু আমি আমার কমিউনিটিতে বয়স্কদের নিয়ে কাজ করি, বিশেষ করে থেরাপি সেক্টরে। তো কোভিড-19 এর পরে অনেকেই আছেন যারা এখন কোভিড-19 নেগেটিভ, এখন তারা ঘর থেকে বের হচ্ছেন, কিন্তু তারা এখনো শারীরিকভাবে সুস্থ না। তাদের যে ভাইরাসটা শরীরে নেই, কিন্তু ভাইরাসের জন্য যে ক্ষতিটা হয়ে গেছে শরীরে, সেই ক্ষতিগুলো রয়ে গেছে। এই ক্ষতিটা অনেক সময় দেখা যায় কয়েক সপ্তাহ, কয়েক মাস বা কয়েক বছরও থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে সারা জীবনও থাকতে পারে এই যে সিমটমস গুলো। এবং এই সিমটমস গুলো তাদেরকে অনেক ভাবে এফেক্ট করছে, এমনকি যারা ইয়াং তাদের এফেক্ট করছে। তারা আগের মতো হাঁটাচলা করতে পারছে না, আগের মতো তারা মুভমেন্ট করতে পারছে না, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে পারছে না। আমাদের বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় ঘরের কাজ, নিজের কাজ, বাজার করা, এই ধরনের কাজ করাটাও তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। তাদের শ্বাসকষ্ট হচ্ছে, শরীর ব্যথা হচ্ছে, খুব কমন একটা সিমটমস যে মাসল পেইন হওয়া, পিঠে ব্যথা হওয়া, পিঠে খুব বেশি জ্বালা পড়া হওয়া, যে পিঠে ঘুমাতে পারে না, বিছানাতে লাগাতে পারে না পিঠ, এটাও খুব কমন একটা সিমটমস। এবং দেখা যাচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, বারবার তারা ঝিমাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আগের মতো শক্তি পাচ্ছে না। তো সেই জন্যই ফিজিক্যাল থেরাপিতে তারা আসছে। এবং যদি আপনারা খেয়াল করেন, বাংলাদেশেও কিন্তু এখন বলছে যে যারা সুস্থ হয়ে গেছে, সুস্থ মানে ইনফ্যাক্ট যে যারা নেগেটিভ এখন টেস্টে, যারা একসময় করোনা পজিটিভ ছিল, তাদেরকে বলা হচ্ছে যে ফিজিওথেরাপির শরণাপন্ন হতে। তো আমরা যেটা করি এখন ক্লিনিকে, আমরা ব্যথা কমানোর জন্য যা যা করা সেটা তো করছি, প্লাস পেশেন্টদেরকে এডুকেট করা যে কিভাবে তারা নিজেদের যত্ন নিতে পারে, নিজেদের ফিটনেসটা বাড়াতে পারে, এবং নিজেদের হেলথ রিলেটেড যে ইস্যুস গুলো। কারণ দেখা যাচ্ছে যে অনেকেই তাদের যেহেতু তারা বয়স্ক, তাদের ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, তাদের কোলেস্ট্রল আছে, তাদের ওজন বেশি বা ওবেসিটি থাকে, এছাড়াও তাদের অন্যান্য শারীরিক সমস্যা থাকতে পারে। তো সেগুলো নিয়েও আমরা এডুকেট করছি যে কিভাবে তাদের এগুলো ম্যানেজ করতে হবে। তো আমরা দেখছি যে বেশিরভাগ পুরুষরা বেশি এফেক্টেড, এবং মহিলা হয়তো এফেক্টেড, কিন্তু তারা হয়তো বের হচ্ছে না ভয়ে ঘর থেকে। কিন্তু পুরুষ পেশেন্টস অনেক পাচ্ছি আমরা, যারা কমিউনিটিতে বের হচ্ছে, যেহেতু তাদের নামাজের জন্য বের হতে হয়, বাজারের জন্য বের হতে হচ্ছে, তো তারা থেরাপিতে ওই জন্য ঘন ঘন আসছে। তো এই জিনিসটা অবশ্যই আপনারা যদি এই ধরনের কনসার্ন থাকে, আপনাদের ডক্টরের সাথে কথা বলবেন। কারণ দেখেন যে আপনারা যদি মনে করেন যে এটা নিজের থেকে চলে যাবে, হয়তো নাও যেতে পারে। হয়তো দেখা যেতে পারে যে একটা রোগে থেকে আরেকটা রোগ দাঁড়াচ্ছে, এবং একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা তৈরি হচ্ছে। এখন যেটা আমরা ট্যাকল দিতে পারবো, আপনার ডক্টর ট্যাকল দিতে পারবে, সেটা হয়তো ফিউচারে দিতে পারবে না। তো এই জন্য আপনারা সবসময় আপনাদের যে শারীরিক সমস্যা সেটা নিয়ে আপনি ডক্টরদের সাথে ডিটেলস কথা বলবেন। তো এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে এই প্রোগ্রামের মাধ্যমে, টাইম এক্সক্লুসিভ এর মাধ্যমে, আমরা শুরু থেকে মার্চ মাসের থেকে আপনাদের বাসায় যে যে করণীয় সেগুলো জানাচ্ছি। যেরকম কিভাবে আপনাদেরকে নিঃশ্বাসের ব্যায়াম করতে হবে, মাসেলের ব্যায়াম করতে হবে, রিল্যাক্সেশন করতে হবে, ঘুমের জন্য কি কি করতে হবে। কারণ আপনাদের পুরো একটা বডির যা যা প্রয়োজনীয়, খাবার দাবার, ঘুম, স্ট্রেস, এক্সারসাইজ, ওষুধের কিভাবে ওষুধের ব্যবস্থা করতে হবে, তো এগুলো নিয়ে আমরা কয়েক মাস ধরে কিন্তু কথা বলছি। তো সেগুলো আপনারা কন্টিনিউ করেন। এবং এখন যেহেতু ওয়েদার বাইরে ভালো এবং বের হতে পারছেন আপনার ঘরের থেকে,
এখন বাইরেরও কিছু কিছু অ্যাক্টিভিটি শুরু করেন, যেরকম বাইরে হাঁটাচলা করা, এবং হাঁটাচলার নিয়মটা হচ্ছে বা এক্সারসাইজের নিয়মটা হচ্ছে প্রতিদিন মিনিমাম আধা ঘন্টা। এই আধা ঘন্টাটা আপনি দিনে দুবেলা করতে পারেন, 15 মিনিট করে, বা দিনে 3 বেলা 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে আপনি হাঁটাচলা করেন, আপনি শরীরে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করেন, যারা যেটা আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের আগে অনেক এক্সারসাইজ আমি টিপস দিয়েছি। তো সেগুলো আপনারা কতক্ষণ করবেন? যতক্ষণ পর্যন্ত না ঘাম না ঝরে। ঘাম ঝরানো এক্সারসাইজ করতে হবে। বাসায় বিভিন্ন ধরনের মুভমেন্ট করেন, বসে থাকবেন না, প্রতি আধা ঘন্টা পর পর দাঁড়াবেন, হাঁটাচলা করবেন, প্রতি আধা ঘন্টা পর পর 5 মিনিটের জন্য মুভমেন্ট করেন। আর আরেকটা হচ্ছে যে আপনার অনলাইনে এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বা ইন্টারনেটের মাধ্যমে অনেক অর্গানাইজেশন আপনাদের এখন হোম এক্সারসাইজ করাচ্ছে, ক্লাস নিচ্ছে। ইন্ডিয়া হোম তার মধ্যে একটা, আমরা প্রতি সপ্তাহে 1 ঘন্টার জন্য ক্লাস নিয়ে থাকি। সিলভিয়া হয়তো আপনাদের সাথে আরো বেশি শেয়ার করতে পারবে এই ব্যাপারে। তো এই ক্লাসটা আমি বাংলাদেশিদের, আমাদের কমিউনিটির জন্য, সবার জন্য এটা ওপেন, এটা মুক্ত, এবং প্রতি বৃহস্পতিবার সকালে 10:30 থেকে 11:30 পর্যন্ত আমরা সকালে নাস্তার পরেই এক্সারসাইজ সেশনটা শুরু করি। আমরা 1 ঘন্টা কথা বলি, এক্সারসাইজ করি, বিভিন্ন রকমের এক্সারসাইজ, পা থেকে মাথা পর্যন্ত, কোমর ব্যথার হোক, শরীরের প্রয়োজনীয় যেই কোনো ধরনের এক্সারসাইজ নিয়ে আমরা কথা বলি। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে একটা হবি তৈরি করা, যেরকম গার্ডেনিং, তারপরে অনেকে বের হন ফিশিং এর জন্য, অনেকে পেইন্টিং করেন, অনেকে বিভিন্ন ধরনের সেলাই করেন, বিভিন্ন রকমের কাজকর্ম। মোট কথা হচ্ছে শরীরকে নাড়াচাড়া করেন, এবং ব্রিদিং এক্সারসাইজ গুলো যেগুলো আমরা আগে শিখেছি সেগুলো করেন, নিয়ম কানুনগুলো মেনে চলেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে আবারও যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি, তারপরে আমার 718-844-4872। আবারও বলছি 718-844-4872। অনেক ধন্যবাদ তাহির ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা যাচ্ছি জনাব রফিকুল ইসলাম সিপিএ, ওনার কাছে। জনাব রফিকুল ইসলাম সিপিএ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তাহির ভাই, ধন্যবাদ আপনাকে এবং ভিউয়ারদেরকে। আপনি বলেছেন যে আজকে আপনারা সরাসরি স্টুডিও থেকে দেখাচ্ছেন। আনফরচুনেটলি আমার এখানে টাইম টিভিটা নেই, আমি দেখতে পাচ্ছি না। আজকে আমি অফিস থেকে জয়েন করছি। আপনার আপনি যেমনটা বলেছিলেন, জি, তো আমি আজকে যেটা বলতে চাই যে আমাদের আজকে একটা ক্লায়েন্টকে বলছিলাম মজা করে যে পৌষ মাসে যদি আম পাকে, আমাদের অবস্থাটা এখন খানিকটা তাই ট্যাক্স প্রিপেয়ারদের জন্য। কারণ আমাদের ট্যাক্স সিজন বলতে আমরা এপ্রিল 15 বুঝি, তখন মোটামুটি উইন্টার স্প্রিং এরকম একটা সময়, সেই সময়টা শেষ করি। আর এখন আমরা সামারে, এখন ট্যাক্স সিজন শেষ হচ্ছে এবছর আমাদের, বিকজ কোভিড এর কারণে ট্যাক্স টাইমটা এপ্রিল 15 থেকে জুলাই 15 পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। সো আজকে আমার আসার প্রধান কারণ হলো যে এই সম্পর্কে কিছু কথা বলা, যে যারা ট্যাক্স রিটার্ন এখনো করেননি তারা ইদার ফাইল করবেন 15 তারিখের মধ্যে, যদি পে করতে হয় পে করবেন 15 তারিখের মধ্যে। কিন্তু একটা কমন মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা আমি ক্লিয়ার করতে চাই, যে যদি ট্যাক্স রিটার্ন করার পরে আপনি রাফলি দেখেন যে আপনাকে পে করতে হবে না গভর্নমেন্টকে, মানে আইআরএস কে এবং আপনার স্টেটকে, তাহলে কিন্তু আপনার লাস্ট ডেট জুলাই 15 নয়, আপনার কিন্তু এপ্রিল 15 থেকে 3 বছর সময় আছে। মানে আমি যদি এখন বলি উই আর ইন 2023 পর্যন্ত আপনার সময় আছে ট্যাক্স ফাইল করার জন্য, যদি আপনি টাকা রিফান্ড পান। অনেকেই আছে বাই ডিফল্ট জানেন যে আপনাকে ট্যাক্স পে করতে হবে না বা হয় না, বেসড অন ইউর সিচুয়েশন, আপনার ইনকাম লেভেল বা আদার যে ক্রেডিট গুলো অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার খুব দৌড়াদৌড়ি করার কিছু নাই। আপনার জন্য কিন্তু জুলাই 15 ট্যাক্স ফাইল করার লাস্ট ডেট নয়। এগেইন, আপনি যদি গভর্নমেন্টের থেকে টাকা ফেরত পান, আপনার 3 বছর সময় আছে সেই টাকা ক্লেম করার জন্য। আপনার জন্য লাস্ট ডেট নয়। লাস্ট ডেট তাদের জন্য যারা টাকা পে করতে হবে। আর যেসব কর্পোরেশন গুলো বা বিজনেস গুলো, তাদের সবারই এক্সটেন্ডেড হয়েছে জুলাই 15 পর্যন্ত। তাদেরকে খুব সিরিয়াসলি দেখতে হবে যে তারা টাকা, কর্পোরেশনে তো ইউজুয়ালি টাকা ফেরত পাওয়া যায় না, মোস্ট অফ দ্য কেসেস পে করতে হয়, অর্থাৎ বিজনেস ট্যাক্স গুলো। সো তারা যেন এই জুলাই 15 এর ডেডলাইনটা অবশ্যই ফলো করেন। অর্থাৎ বিজনেস ট্যাক্স রিটার্ন গুলো যারা অতীতে করেন নাই, করতে পারেন নাই, তাদের জন্য এক্সটেন্ডেড ডেট হলো এইটা, জুলাই 15। আর প্রিটি মাচ খুব ডিটেইল আলোচনায় তো যাচ্ছি না। তাহির ভাই, আপনি কি আরেকটা আপডেট দিয়েছেন আপনার ভিউয়ারদেরকে? এই যে নিউ ইয়র্কের যে $100 মিলিয়ন এর যে কোভিড রেন্টার্স অ্যাসিস্ট্যান্ট যে লটা হলো, আমরা 2 উইকস এগো যেটা কথা বলছিলাম, 2 জন স্টেট সিনেটর সহ, ওইটা অনেকেই এখনো হিমশিম খাচ্ছেন, ওটা নিয়ে প্রশ্ন করছেন
হ্যালো তাহের ভাই, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, জি। অনেকেই জানতে চাচ্ছেন যে এই অ্যাসিস্ট্যান্সটা কিভাবে হবে। তো আমি জানি না এর মধ্যে কোনো আপডেট দিয়েছেন কিনা। এই লটা এক্সিকিউট করছে নিউ ইয়র্ক স্টেটের ডিভিশন অফ হোমস অ্যান্ড কমিউনিটি রিনিউয়াল। ডিভিশন অফ হোমস অ্যান্ড কমিউনিটি রিনিউয়াল, ওদের ফোন নাম্বার হলো 1-800, যদি কেউ লেখেন রেন্টাল অ্যাসিস্ট্যান্সের জন্য, আমি নাম্বারটা বলছি, 1-800-382-4663, 1-800-382-4663। এটা হলো অনেকেই যেটা শুনেছেন রেন্টাল অ্যাসিস্ট্যান্সের কথা, তাদের জন্য ফোন নাম্বার। ওয়েবসাইট হলো ডিভিশন অফ হোমস অ্যান্ড কমিউনিটি রিনিউয়াল, নিউ ইয়র্ক স্টেটের। ওরা এখান থেকে গাইডলাইন আমি এখনো দেখি নাই, ওদেরই দেওয়ার কথা, কারণ ওরা এই লটা এক্সিকিউট করবে। অ্যাসিস্ট্যান্সটা মোটামুটি এরকম যে টোটাল রেন্টের 30% বেশি যদি আপনার রেন্ট হয়, টোটাল ইনকামের 30% বেশি যতটুকু রেন্ট, ততটুকুর জন্য ওরা ল্যান্ডলর্ডকে একটা ভাউচার দিবে। উদ্যোগটা নিতে হবে টেন্যান্টকে, উদ্যোগটা ল্যান্ডলর্ডের নয়। অনেকেই এই ব্যাপারে কনফিউজড আছেন। অনেক ল্যান্ডলর্ড আমাদের কাছে, যদিও এটা আমার এরিয়া নয়, এটা লিগ্যাল বিষয়, অনেক ল্যান্ডলর্ড এসে বলেন টেন্যান্ট ভাড়া দিচ্ছেন না, তারা বলছেন যে স্টেটের থেকে দিবে। আসলে স্টেটের থেকে কোনো ল্যান্ডলর্ডকে কোনো টাকা দিবে না, কিন্তু টেন্যান্ট যদি সহযোগিতা চান তাহলে উনি নির্দিষ্ট ফর্মে ওনার লিজের কপি সহ, ওনার ইনকামের প্রুফ সহ, ইনকাম বলতে আনএমপ্লয়মেন্ট ইনকাম ইনক্লুডেড, এটা এখন বলা দরকার, কারণ অনেকে এখন কোভিড এর জন্য অনেক ফ্যামিলির আনএমপ্লয়মেন্ট ইনকাম বেড়ে গিয়েছে, তো সেটাও ইনকাম হিসেবে কাউন্ট হবে। তো ইনকাম ফ্যাক্টর করার পরে যদি টেন্যান্ট কোয়ালিফাইড হন বেসড অন টেন্যান্টস অ্যাপ্লিকেশন, তাহলে তিনি যে ডিফারেন্স বা অ্যাসিস্ট্যান্স যতটুকু, অতটুকু ল্যান্ডলর্ডের নামে ভাউচার দিবেন, আর বাকিটা টেন্যান্ট পে করবে। সো বিষয়টা ওয়ান্স এগেইন 1-800-382-4663 অথবা নিউ ইয়র্ক ডিভিশন অফ হোমস অ্যান্ড কমিউনিটি রিনিউয়াল। একটা আনইউজুয়াল, মানে খুব একটা পপুলার না এই জায়গাটা অনেকের জন্য, যারা সেকশন 8 বা ইত্যাদি সুবিধা নেন না, কিন্তু এইসব সুবিধাগুলো নিলে ওখানেই যেতে হয়। তো ট্যাক্স রিলেটেড তাহের ভাই, আপনার ভিউয়ারদের কোনো কোশ্চেন বা যদি কিছু থাকে আমি এইবার যে ট্যাক্সের যে 15 তারিখ লাস্ট ডেট, বাট কোনো নতুন আইন বা নতুন কোনো ধারা বা নতুন কোভিডের কারণে কোনো বিশেষ কোনো সুবিধা, বা যারা কোভিডের সুবিধা নিয়েছেন তাদের ট্যাক্সে তাদের কোনো প্রতিক্রিয়া পড়বে কিনা? কোভিডের সুবিধা বলতে এই পর্যন্ত যেটা আপনি বলতে চান যে স্টিমুলাসের টাকা পেয়েছেন 1200 পার অ্যাডাল্ট, এবং চাইল্ডের জন্য 500 করে যে স্টিমুলাস মানি, সেটার জন্য তো ডেফিনেটলি সেটা 2020-তে পেয়েছেন এবং সেটা ট্যাক্সেবল নয়, তো ট্যাক্সে এর কোনো প্রভাব নেই। আনএমপ্লয়মেন্ট যারা পাচ্ছেন বা প্যান্ডামিক অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন, অর্থাৎ এক্সটেন্ডেড আনএমপ্লয়মেন্ট বেনিফিট যারা পাচ্ছেন, সেটাও 2020-তে পাচ্ছেন। আগামী বছরের ট্যাক্স রিটার্নে এটা তাদের ট্যাক্সেবল ইনকাম হবে। বছরের শেষে একটা ডকুমেন্ট পাবেন 1099G, এটা নিউ ইয়র্ক স্টেট থেকে বা যে স্টেট থেকে পাচ্ছেন সেই স্টেট থেকে আসবে। এখন আমরা ট্যাক্স করছি 2019-এ, তো সোফার বলতে পারেন যে 19-এ যে যত প্রকার সুযোগ সুবিধা পেয়েছেন তার কোনো প্রভাব এই এখন যে ট্যাক্স রিটার্নটা জুলাই 15-এ করবেন তার উপর নেই। তাহলে এইবারের ট্যাক্সে তেমন কোনো প্রতিক্রিয়া পড়বে না, মানে কোনো প্রতিক্রিয়াই নেই এই কোভিডের অ্যাসিস্ট্যান্সের, আপনার প্রশ্ন যদি আমি সঠিক বুঝে থাকি। আর হ্যাঁ, আরেকটা কথা হলো যে এটা সবাই জানেন, কথা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে সেকেন্ড রাউন্ড স্টিমুলাস, আমাকে যদি গেস করতে বলেন, ইয়েস, এটা ইলেকশন ইয়ার, আমরা ডেফিনেটলি আশা করছি। ডেমোক্র্যাটরা একটা আইন করেছে, রিপাবলিকানরা বলছে ডেড অন অ্যারাইভাল সিনেটে, কিন্তু মিস ম্যাকনেল এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ইলেকশন সামনে, মোটামুটি যতটুকু জানা যাচ্ছে হিন্টস, তাতে স্টিমুলাস আরেকটা আসবে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কথা হলো যে এখনো আমি আজকে একটা ক্লায়েন্ট পেলাম, উনারা ট্যাক্স রিটার্ন করেন না, ওনার হাজবেন্ড সোশ্যাল সিকিউরিটিতে, ওনার হাজবেন্ড $1200 পেয়েছেন উইদাউট ফাইলিং এনিথিং, বিকজ সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইনফরমেশন নিয়ে টাকাটা পেয়েছেন 1200, কিন্তু ওই ভদ্র মহিলা 1200 পাননি। এরকম যদি কেউ থেকে থাকেন, এখনো নন ফাইলার হিসেবে টাকা ক্লেম করেননি, তাদের জন্য সুযোগ আছে irs.gov, সেখানে গিয়ে নন ফাইলার হিসেবে ক্লেম করার জন্য $1200 ইজ ওয়েটিং ফর ইউ। আর যদি এরকম ম্যারিড কাপল হন তাহলে $2400 ইজ ওয়েটিং ফর ইউ। এবং সেটা করাটা বেশি জরুরি এই জন্য
যে আগে $1,200 পেলে পরে সেকেন্ড স্টিমুলাস যেটা আমরা আশা করছি, অ্যামাউন্টটা এখনো জানি না, তাহলে পরে সেই টাকাটাও কিন্তু আমরা পাবো। আর যদি না পাবেন, আর যদি না করেন তাহলে পরে সেই টাকাটাও মিস করবেন। সো প্লিজ মেক শিওর যারা এখনো স্টিমুলাসের টাকা ক্লেম করেননি অথবা পাননি, বিশেষ করে যারা ট্যাক্স ফাইল করেন না, তারা যেন অবশ্যই এটার সুবিধা গ্রহণ করেন। অনেকে বাইরে ছিলেন, কোভিড এর কারণে আসতে পারেননি, তারা যদি আমেরিকায় ফিরে থাকেন বিশেষ ফ্লাইটগুলোতে, তারাও যেন অ্যাপ্লিকেশনটা জরুরি ভিত্তিতে irs.gov-তে গিয়ে নন ফাইলার হিসাবে তারা যেন ফান্ডটা ক্লেম করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জনাব রফিকুল ইসলাম, আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। আমরা জানি অত্যন্ত ব্যস্ত সময় যাচ্ছে আপনাদের ট্যাক্সের সিজনে। আপনাদের সবাইকে থ্যাংক ইউ। তাহের ভাই, প্যানেলের সবাইকে ধন্যবাদ, এবং আশা করছি যে সবসময়ের মতো অনেক কার্যকরী একটা আলোচনা আসবে। আর আমাদের অফিস যদি বলেন তাহের ভাই, আমরা খোলাই আছি। আমাদের ফোন নাম্বার হলো 718-10632। আমরা 8টা পর্যন্তই থাকি, সপ্তাহে 6 দিনই আমরা খোলা আছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের ক্লায়েন্ট নন ক্লায়েন্ট নির্বিশেষে, একটু আগে এক ভাই দেখলাম সুন্দর করে বলেছেন যে আসলে তাই এই সময়টাতে কেউ ক্লায়েন্ট না হলেও আমরা অবশ্যই চেষ্টা করি এবং করব যে যদি ইনফরমেশন দিয়ে তাদেরকে একটু হেল্প করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন আবারও জানাব আমাদের সবার প্রিয় জনাব নাজমুল হাসান। আমরা আবার যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে, যে আজকে শুরু থেকে আবার শুরু করতেছে। এখানে অনেকেই আপনার আপডেট শোনার জন্য বসে আছেন টেলিভিশনের সামনে। কারণ নাজমুল হাসান, সরি ফর দি ইন্টারাপশন, যে সাউন্ডের ইন্টারাপশনের জন্য। এখন সব ঠিক আছে মনে হচ্ছে, যে আপনি যদি একটু আবার প্লিজ নিউজ আপডেট দেন। ধন্যবাদ সবাইকে। আমি রফিকের জন্য, রফিক ভাই কি চলে গেছেন নাকি? রফিক ভাই ট্যাক্স নিয়ে ব্যস্ত, ওনার অনেক ক্লায়েন্ট বসে আছে। রফিকের একটা ইনফরমেশন আমি জানি না উনি দিয়েছেন কিনা, আমি শুনি না। এটা হচ্ছে যে আজকে সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাককনেল সেকেন্ড স্টিমুলাসের ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছেন, এবং তিনি বলেছেন যে সিনেট রিপাবলিকানরা চায় যে দ্বিতীয় স্টিমুলাস চেকটি যাদের ইনকাম $40,000 নিচে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। $40,000 উপরে যারা, তারা সেকেন্ড স্টিমুলাসের ব্যাপারে রিপাবলিকান সিনেট চিন্তা করছে না। অতএব সেখানে একটা মেজর ডেভেলপমেন্ট, কারণ সেকেন্ড স্টিমুলাস চেক পাবেন মোটামুটি নিশ্চিত বলা যায়, কিন্তু এই ব্যাপারে বার্গেনিং করে ডেমোক্রেটরা কতটুকু যেতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। এটি হচ্ছে যে আমি স্টিমুলাসের ব্যাপারে বললাম, যেহেতু রফিক ভাইয়ের চেহারাটা দেখলাম টেলিভিশনে, সেই জন্য আমি তো শুনি নাই উনি কি বলেছেন। আমার মনে হয় নাজমুল, আপনি যে শুরু থেকে আবার একটু বলেন তাহলে সুবিধা হবে। শুরু থেকে আবার শুরু করছি। হচ্ছে যে আবার অনেকেই আমি লক্ষ্য করছি যে সিটির এয়ার কন্ডিশনের ব্যাপারটা নিয়ে জানতে চাচ্ছেন, আমি সেই বিষয়টা দেখা একটু পরে। এটি হচ্ছে আজকে মেয়রের সাংবাদিক সম্মেলনে গভর্নরের যে স্ট্যাটিস্টিক্স, তাতে বোঝা যাচ্ছে নিউ ইয়র্ক স্টেটের অবস্থা এখন যথেষ্ট ভালো। আমি 2বার যথেষ্ট বলার অর্থটা হচ্ছে যে আমরা এখনো ভালো আছি অনেক, কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের মাস্ক ব্যবহার কিংবা সোশ্যাল ডিস্টেন্সিং আর মেনটেন করতে হবে না, বরং সেটা আরো বেশি করে করতে হবে। এই অবস্থাটি আছে, সেটি আমরা ধরে রাখতে পারি। মেয়র আপনি যে হিসাবটি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, আমি আবারও বলছি, যে হসপিটাল অ্যাডমিশনের সংখ্যা নিউ ইয়র্ক 11টি পাবলিক হাসপাতালে গতকাল ছিল 58 জন, এর আগের দিন ছিল 62 জন। এটার লিমিট হচ্ছে 275, অর্থাৎ এর উপরে গেলে সেটিকে বলতে হবে বিপদ সীমানা। আর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রোগী ছিলেন 11টি হাসপাতালে নিউ ইয়র্ক সিটির পাবলিক, সেখানে 295 জন, এর আগের দিন ছিল 273, এবং বিপদ সীমা হচ্ছে 400। মোটামুটি নিরাপদে আছি। এবং কথা শোনা যাচ্ছে, কে সাউন্ডটা মিউট করেন প্লিজ। নাজমুল ভাই, গো হেড। এবং টেস্টিং এর বেড যেটা বলা হয়েছে সেটি হচ্ছে, মেয়র যেটি বলেছেন সেটা হচ্ছে 2%, এর আগের দিন ছিল। আমি আবারও বলছি যে গত এক সপ্তাহের বেশি সময় ধরে সেটি 1 হিট এবং 2% ভিতরে উঠানামা করছে, যদিও বিপদ সীমা হচ্ছে 15%, এবং সেই বিপদ সীমা থেকে অনেক দূরে আছে। এবং আপনারা জানেন নিউ ইয়র্ক সিটি আজকে তাদের তৃতীয় ধাপের ফেজ 3 সেকেন্ডে দ্বিতীয় দিন অতিবাহিত করলো, এবং এর ফলে একটি শুধু তৃতীয় ফেজে যেটি আমাদের থাকার কথা ছিল, যেটি নেই, সেটি হচ্ছে রেস্টুরেন্ট ইনসাইড, এবং সেটি বোধহয় আর সহসা আসছে না ফিরে। ফোর্থ ফেজও বোধহয় সেটি আসছে না। তার কারণে এই বিষয়টাতে গভর্নর এবং মেয়র যথেষ্ট উদ্বিগ্ন যে যদি ইন্টারনাল সিটিং এর অ্যারেঞ্জমেন্ট করা হয় তাহলে হয়তো সংক্রমণের সংখ্যা বেড়ে যাবে, যেটা অন্যান্য স্টেটগুলোতে হয়েছে।
আর গভর্নর আজকে টুইট করে যে তথ্যটি দিয়েছেন সেটিও খুব আশাব্যঞ্জক। গতকাল নিউ ইয়র্ক স্টেটে প্রায় 19.5 মিলিয়ন লোকের বাস যে স্টেটে 57,736 জনের টেস্ট করা হয়েছে, তাতে পজিটিভ চিহ্নিত হয়েছেন 588 জন, যেটি হচ্ছে 1.04%, which is really significant ফিগার। খুবই আশাব্যঞ্জক, যদিও এর আগের দিন 1%-এর নিচে ছিল, 0.95। আর নিউ ইয়র্ক স্টেটে হসপিটাল অ্যাডমিশন ছিল 836, যেটা আগের দিন ছিল 817, এবং মৃতের সংখ্যা হচ্ছে কোভিড-19 10 জন, যেটা এর আগের দিন ছিল 9। মোটামুটি 10, 9, 11, 5, 7-এর ভিতরে ঘোরাফেরা করছে গত কয়েকদিন ধরে। আর গভর্নর আজকে যেটি আরেকটি কথা টুইট দিয়ে বলেছেন, নির্দেশনা, সেটি যে 19টি স্টেট, তার ভিতরে রয়েছে আমি বলবো ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, ডেলাওয়্যার, আলাবামা সহ আরো কয়েকটি স্টেট, জর্জিয়াও আছে, যে এখান থেকে যারা নিউ ইয়র্কে আসবেন তাদেরকে বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে। এখানে সার্টিফিকেট দেখানোর কোনো ব্যাপার নাই, বাধ্যতামূলক কোয়ারেন্টাইন 14 দিন। এবং এয়ারলাইন্স এবং বাস কোম্পানি এবং যে প্রবেশ পথে তারা প্রবেশ করবেন, বিশেষ করে নিউ জার্সিতে প্রবেশ করতে, কারণ নিউ ইয়র্কে সরাসরি নিউ জার্সি কিংবা কানেকটিকাটের বাইরে থেকে কাউ নিউ ইয়র্কে প্রবেশ করতে পারে না। অতএব সেই পয়েন্টগুলোতে তাদের পরীক্ষা করা হচ্ছে এবং সেখানে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। আর স্টেট পুলিশও সেখানে মোতায়েন করা হয়েছে। আরেকটি কথা যেটা আমি বলেছি সেটা হচ্ছে যে হিসাবে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে ইয়ঙ্গার তরুণ সমাজ বেশি আক্রান্ত হচ্ছে এখন সংক্রমণের ক্ষেত্রে, এবং এটি যারা বয়স্ক আছে তাদের জন্য একটি বিপদের সম্ভাবনা সৃষ্টি করছে। তার কারণ অনেকেই বয়স্ক বসবাস করেন, সেক্ষেত্রে তাদের সংক্রমণের সংখ্যা আশঙ্কাজনক ভাবে বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আপনাকে যেটা আমি বলার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট 2টি ড্রাগ কোম্পানিতে ভ্যাকসিন তৈরি করার ব্যাপারে সাহায্য সহযোগিতা করছে অর্থ দিয়ে। তার মধ্যে একটি হচ্ছে ম্যারিল্যান্ডের নোভাভ্যাক্স, তাদেরকে দেওয়া হয়েছে প্রায় $1.6 বিলিয়ন, এবং আরেকটি হচ্ছে নিউ ইয়র্কের কোম্পানি রেজিনট্রন ফার্মাসিউটিক্যালস, তাদেরকে দেওয়া হয়েছে প্রায় $450 মিলিয়ন। তাদের এই ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে দেওয়া হয়েছে, এবং আশা করা যাচ্ছে যে এই বছরের শেষ অথবা আগামী বছরের শেষ দিকে ভ্যাকসিন পাওয়া যাবে। আর আজকে আরেকটি ফর্মাল ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা মে মাসে বলেছিলেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেবেন, আজকে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের কাছে পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্র 2021 সাল থেকে যেটি কার্যকর হবে। অবশ্য তখন প্রেসিডেন্ট ট্রাম্প আর প্রেসিডেন্ট থাকবেন কি থাকবেন না সেটা দেখার বিষয়, এবং নতুন প্রেসিডেন্ট আসলে তাও কি বহাল থাকবে কিনা আপাতত যে নির্দেশনা যুক্তরাষ্ট্র দিয়েছে এবং সেক্রেটারি জেনারেলকে চিঠির মাধ্যমে জানিয়েছে, তাতে হচ্ছে 2021 সালের শুরুর যুক্তরাষ্ট্র আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে থাকছে না। আর স্মল বিজনেস লোনের ব্যাপারে যে পরিমাণ তারা আজকে স্মল বিজনেস কর্তৃপক্ষ লোন ফেডারেল গভর্নমেন্ট তারা হিসাব দিয়েছে গতকাল, তাতে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের এবং কংগ্রেসম্যানদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এই স্মল বিজনেসের লোন পেয়েছে ব্যাপকভাবে, এবং এটি তারা প্রকাশ্যে বলে দিয়েছে তাদের স্বচ্ছতার কারণ হিসেবে। এবং শুধু তাই নয়, বিদেশি কোম্পানিরাও এই এসবিএ লোন পেয়েছে, যারা বিশেষ করে অনেক চেইন স্টোর, যদিও এই স্মল বিজনেস লোনটি দেওয়া হয়েছিল কিন্তু বিদেশি কোম্পানিগুলো পেয়েছে, কংগ্রেসম্যানদের মালিকানাধীন কোম্পানি পেয়েছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ল ফার্ম সেও এই স্মল বিজনেসের লোন পেয়েছে, যেটা তারা গতকাল ঘোষণা করা হয়েছে। আরেকটি জিনিস যেটা বলার চেষ্টা করছিলাম, ইপিএ এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি সরাসরি অনুমোদন করেছে লাইসল কোম্পানির এই যে করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা যে ওয়াইপস এবং স্প্রে ব্যবহার করি লাইসল কোম্পানি, সেটিকে এনভায়রনমেন্টাল প্রোটেকশন আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে সেটি ব্যবহারের ক্ষেত্রে। আজ হচ্ছে যে আজকে একটু যুক্তরাষ্ট্রের বাইরে যাই, সেটি হচ্ছে যে ব্রাজিলের প্রেসিডেন্ট করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আজকে তিনি জানিয়েছেন যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এবং আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিলই হচ্ছে সর্বোচ্চ মাত্রায় আক্রান্ত দেশ এখন, এবং সেই দেশের প্রেসিডেন্ট আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। আরেকটি খুব আশাব্যঞ্জক খবর হচ্ছে যে বাংলাদেশে সংক্রমণের হার, এটি কিন্তু বাংলাদেশের কোনো তথ্য নয়, এটি হচ্ছে জন হপকিন্স ইউনিভার্সিটি যারা ট্র্যাকিং করছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা, তারাই আজকে বলেছে যে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার কিন্তু নিম্নমুখী।
অর্থাৎ বাংলাদেশ ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যেটাকে আমরা বলি প্লাটিওতে। সেখানে তারা বাংলাদেশ এখন চলে এসেছে এবং একটু নিম্নমুখী হয়েছে, এবং যদিও ভারত এবং পাকিস্তানে তা ঊর্ধ্বমুখী রয়েছে। এটি একটি আশাব্যঞ্জক খবর, যেটি গত 5 দিনের হিসাব নিকেশ যাচাই বাছাই করে জন হপকিন্স ইউনিভার্সিটির আজকে সেটা বলেছে এবং ট্র্যাকাররা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের করোনা প্রকোপ কমে আসতে শুরু করায় সেটি 18তম অবস্থানে এসেছে যদিও, তবে মৃত্যু এবং আক্রান্তের হার দুটোই কিন্তু কমছে বাংলাদেশে। এবং জন হপকিন্সের রিপোর্ট আজকে যেটি বলেছে সেটি হচ্ছে যে করোনা ভাইরাসে বাংলাদেশের প্রথম সংক্রমণটা হয়েছিল মার্চ মাসের 8 তারিখে, যেদিন 119 জন ধরা পড়ে আক্রান্ত হয়েছিল, এবং সেটি এখন পর্যন্ত বাংলাদেশে 1,62,417 জন এই জন হপকিন্স ইউনিভার্সিটি ট্র্যাকার হিসেবে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মারা গিয়েছেন 2052 জন, এবং সংক্রমণের ক্ষেত্রে বাংলাদেশ এখন মোটামুটি মৃত্যুর হার সমান্তরাল পর্যায়ে পড়েছে, যেটি খুব আশাব্যঞ্জক খবর। আরেকটি খবর হচ্ছে যে বাংলাদেশ থেকে ইতালি সব ধরনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তার কারণটা হচ্ছে যে সম্প্রতি ইতালিতে যারা ফিরে গিয়েছিলেন যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা, তাদের ভিতরে বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেখানে ফিরে গিয়ে, এর ফলে ইতালি বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে। আরেকটি হচ্ছে যে আমরা অনেকেই গত কয়েকদিন ধরে শুনেছিলাম, এই অনুষ্ঠানে অনেকে বক্তব্য রেখেছেন যে টার্কিশ এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স এবং ইতিহাদ কাতার এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট চালু করছে। তবে আজকে যে খবরটি দেখা যাচ্ছে তাতে আগামী 15 জুলাই পর্যন্ত কাতার এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশ থেকে সকল ফ্লাইট ক্যান্সেল করেছে। আর বিমান ইতিমধ্যেই দুবাই এবং আবুধাবিতে সব ফ্লাইট ক্যান্সেল করেছে 16 জুলাই পর্যন্ত। এবং শেষ করার আগে আরেকটি খবর দিতে চাইছি যে গতকালই খবরটি আমি বলেছিলাম ফরেন স্টুডেন্টদের ব্যাপারে, সেটি আপনারা জানেন যে এটি খুবই একটি উদ্বেগজনক খবর। যে সমস্ত ফরেন স্টুডেন্ট, তার ভিতরে অনেক বাংলাদেশিও আছেন যাদের স্কুলগুলোতে তারা গিয়েছেন এতদিন, সেই স্কুলগুলো অনলাইন অনলি ক্লাস চালু করা হয়, তাহলে তাদের পক্ষে আর যুক্তরাষ্ট্রে থাকা সম্ভব হবে না। তাদেরকে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে হবে, নিজ নিজ অনলাইন ক্লাস। আর যে সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন স্কুল ছাড়া অন্য কোনো স্কুলের সুযোগ নাই ইউনিভার্সিটিতে, তাদেরকে চলে যেতে হবে। এবং যদি তারা না যেতে চান তবে ইমিগ্রেশন বিভাগ তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করবেন কিংবা ট্র্যাক করবেন এবং তাদের বিরুদ্ধে ডিপোর্টেশন প্রসিডিংস শুরু করবেন। এটি ট্রাম্প প্রশাসনের সর্বশেষ ইমিগ্রেন্ট অবস্থান। এবং আমি ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে বলেছি যে আগামী রেজাল্ট এবং পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত এই ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন কোন প্রকার ইমিগ্রেশন বেনিফিটের সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ইতিমধ্যেই তিনি যুক্তরাষ্ট্রের ভিতরে এবং গ্রিন কার্ড প্রসেসিং বন্ধ করে দিয়েছে। এবং যেহেতু কোনো গ্রিন কার্ড ইস্যু করা হচ্ছে না এবং যুক্তরাষ্ট্রে আসার জন্য প্রয়োজন ছাড়া কোনো ভিসা ইস্যু, অর্থাৎ ইমিগ্রেশন মোটামুটি স্থগিত। এবং ইতিমধ্যে আপনারা জানেন গত কয়েকদিন আগে আমি বলেছি যে প্রায় 13,000 কর্মচারী ইউএসসিআইএস যারা ফান্ডিং এর অভাবে, অর্থের অভাবে হয়তোবা চাকরি থেকে লে অফ হতে যাচ্ছেন। আর আরেকটি খবর একটু আগে আমি দেখছিলাম, সেটি হচ্ছে যে অনেকেই নিউ ইয়র্ক সিটির এয়ার কন্ডিশনের ব্যাপারে জানতে চেয়েছেন। আমি শুনতে পারিনি যে যিনি বলেছেন কি, আমি সেটা শুনিনি, কিন্তু যে তথ্য আমার কাছে আছে সেটা আপনাদের দর্শকদের কাছে শেয়ার করি। সেটা হচ্ছে এই এয়ার কন্ডিশনারটা, বিনামূল্যে যে এয়ার কন্ডিশনার মেয়র কিছুদিন আগে ঘোষণা, এটি কিন্তু সবার জন্য নয়। সেটি কিন্তু মোটামুটি 3টি ক্রাইটেরিয়া তারা রেখেছেন। একটি হচ্ছে 60 বছরের বেশি বয়স্ক হতে হবে, দ্বিতীয়টি হচ্ছে তাদের যাদের কোন রকম এয়ার কন্ডিশন এখন যাদের নেই তারা, এবং তৃতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে তারা নিউ ইয়র্ক সিটির কোনো না কোনো বেনিফিট প্রোগ্রামের অধীনে থাকতে হবে, তারা অন্তর্ভুক্ত থাকতে হবে। যেমন ধরুন নাইচা হাউজিং এ যারা আছে এবং যাদের বয়স 60-র উপরে, তাদের অনেকেই ইতিমধ্যে পেয়েও গেছেন, সেটি ইনস্টল করা হয়েছে। এবং বাইরে যারা আছেন, যেমন নিউ ইয়র্ক সিটির বিভিন্ন বেনিফিট প্রোগ্রাম আছে, যারা 60 বছরের উপরে বয়স্করা যেখানে অন্তর্ভুক্ত, তারাই সেটা পাবেন। সেই এয়ার কন্ডিশনারটি সকলের জন্য নয়, যেটা আমাদের ভিতরে কমিউনিটিতে একটা ভুল ধারণা আছে রিলিফ বিলের মতন, যে র্যান্ট রিলিফ সবার জন্য, সেটাও সবার জন্য নয়। সেটা যাদের ইনকাম লস হয়েছে, যারা এই প্যান্ডেমিকের সময় গত 4 মাসে, মার্চ, এপ্রিল, মে, জুন
মাসিক কোনো আয় করেননি, তারা আয় থেকে বঞ্চিত হয়েছেন, কোনো প্রকার আনএমপ্লয়মেন্ট পাননি, তাদের জন্য রেন্ট রিলিফের ব্যবস্থা করা হয়েছে ল্যান্ডলর্ডদের মাধ্যমে। এবং সেইটাও তবে $100 বিলিয়ন যে আইন বিলটি পাশ করা হয়েছে, সেই বিলের চূড়ান্ত আবেদনপত্র কিন্তু এখনো অনলাইনে দেওয়া হয়নি, অপেক্ষা করতে পারে কিছুদিনের জন্য। তবে আরেকটা কথা শেষ করা বলি, যে যারা কোনো না কোনো ভাবে আয় করেছেন, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পেয়েছেন, তারা এই রেন্ট রিলিফ বিলের আওতায় আসবেন না। আর বিনামূল্যে যে এয়ার কন্ডিশনার, সেটা 3টি শর্ত আবারও বলি: 60 বছরের বেশি বয়স্ক হতে হবে, নিউ ইয়র্ক সিটির কোনো বেনিফিট প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে হবে, এবং যাদের এখন কোনো এয়ার কন্ডিশন নেই তাদেরকে এটি দেওয়া হবে। মোটামুটি এই ছিল আজকের মতো খবর। এবং প্রথম দিকে যারা সাউন্ডের সমস্যার জন্য শুনতে পারেননি তাদের কাছে দুঃখিত। আমি চেষ্টা করেছিলাম, বাট আমি জানি না সাউন্ডের কেন প্রবলেম হয়েছে, বাট আশা করি ভবিষ্যতে এটা ঠিক থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, আপনাকে আপনার তথ্যের জন্য। জনাব নাজমুল হাসান, আজকে তো মেয়রকে আমরা প্রশ্ন করেছিলাম ওই যে ককটেল, যেটা প্রতিদিন রাত্রে যে আতশবাজি হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে, এই বিষয়ে আপনি তো নিশ্চয়ই শুনেছেন মেয়র কি বলেছেন। আর মেয়র আসলে যেটা বলেছেন যে তারা চেষ্টা করছেন, কিন্তু এখানে একটা সমস্যা যেটা দেখা দিয়েছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জানেন যে মেয়রের সাথে পুলিশ প্রশাসনের একটা শীতল কোল্ড ওয়ার চলছে। এবং পুলিশ প্রশাসনও এই যারা এই আতশবাজি গুলো করছে তাদেরকে তেমন ভাবে ধরার ব্যবস্থা কিংবা তাদের বিরুদ্ধে ঠিক সেইভাবে আগে যেভাবে কঠোর ছিলেন সেভাবে কঠোর হচ্ছে না বলেই প্রতীয়মান হচ্ছে অনেকের কাছেই। এর বিষয়টা হচ্ছে যে বাজেট অনেকটা কাট করা হয়েছে, এবং বেশ কিছু বিশেষ সিটি কাউন্সিলে কিছু বিল পাস করা হয়েছে যেটা পছন্দ হয়নি পুলিশ কর্মকর্তাদের। এবং গতকালও তাহের বলেছেন যে নিউ ইয়র্ক সিটির মানুষ এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে, বিশেষ করে 4th of জুলাইতে যে ঘটনাগুলো ঘটেছে, 41টি শুটিং এর ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন প্রাণও হারিয়েছেন, বিষয়ে মানুষ যথেষ্ট আতঙ্কিত, শঙ্কিত। অতএব পুরো বিষয়টা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে নিউ ইয়র্কে শেষ পর্যন্ত সাবেক মেয়র ডিঙ্কিন্সের মেয়র সময় থাকাকালীন শেষ দিকটায় পৌঁছে গেল কিনা, এবং কিছু একটা করার জন্য মেয়র ব্লাউজিকে অনেকে অনুরোধ করেছেন, কিন্তু লিবারেল মেয়রের পক্ষে কঠোর অবস্থানে যাওয়া কি সম্ভব, সে প্রশ্ন অনেকেরই আছে। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান আপনাকে। সিলভিয়া শিকদার, আপনি সর্বশেষ আর কোনো কিছু বলবেন? জাস্ট 30 সেকেন্ড। ধন্যবাদ নাজমুল ভাইকে। উনি যেই ক্রাইটেরিয়া গুলো বললো, ডেফিনেটলি সেই ক্রাইটেরিয়াটা 3টার ভিত্তিতে এসি পাবে। বাট আমি আবারও বলছি, আমাদের সাথে যদি যোগাযোগ করেন, বিকজ আমরা ডিরেক্টলি সিটির সাথে কন্ট্রাক্টেড, বিকজ আমরা 60 and above দেরকে নিয়ে কাজ করি। সো ডেফিনেটলি আমাদের থ্রুতে অ্যাপ্লাই করলে তারা ডেফিনেটলি এসি পাবে। বাট মাথায় রাখতে হবে 60 and above হতে হবে। সে মানে সেই ভদ্রলোক বা ভদ্র মহিলার যদি আদার্স কোনো বেনিফিট নাও থেকে থাকে, বাট দ্য ক্রাইটেরিয়া ইজ তার বাসায় কোনো এসি থাকতে পারবে না, স্পেশালি তার রুমে যে বেডরুমে থাকে অথবা লিভিং রুমে যদি থেকে থাকে সেখানে এসি থাকতে পারবে না। সেই প্রেক্ষিতেই আমার সাথে যোগাযোগ করবেন। যেমন আমি এই মুহূর্তে দেখছি, আমি অনেক ইমেল পাচ্ছি, তারা জিজ্ঞেস করছে আমি এসি চাই। তো সেই ক্ষেত্রে আমি এসি চাই বললেই তো আর এসি পাওয়া যাবে না, তাদের এইটুকু বুঝতে হবে দিস ইজ ফর 60 and above। আপনারা যদি আমাদের সাথে রিচ আউট করেন, আপনাদের নাম, ডেট অফ বার্থ এবং আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আমাকে ইমেল করুন। তারপর আমাদের অফিস থেকে ওয়ার্কিং আওয়ার্স আপনাদেরকে রিচ আউট করা হবে, এবং সেটার ভেরিফিকেশনের জন্য আমরা আপনাদের কাছ থেকে যেটা চাইবো আমাদের অর্গানাইজেশনের জন্য, সেটা হচ্ছে আপনাদের স্টেট আইডি। বিকজ আমি ওভার দ্য ফোনে কথা বলে বুঝে উঠতে পারবো না যে হ্যাঁ আপনি সেই 60 and above। স্টেট আইডির একটা কপি আমাকে পাঠাতে হবে। বেসড অন দ্যাট আমি এবং আমার কলিগ অ্যাপ্লিকেশনের সহায়তা করতে পারবো। এবং আবারও বলছি, অনেকগুলো হাউজিং এর অপরচুনিটি এই মুহূর্তে ওপেন রয়েছে। আমরা অনেকেই বলি হ্যাঁ আমরা ওভার ক্রাউডেড হাউজিং সিচুয়েশনে থাকি, বা আমি কুইন্সে থাকি, আমি কুইন্সের বাইরে যেতে পারবো না। অনেকগুলো হাউজিং রয়েছে, সেগুলো খুবই ভালো সুযোগ সুবিধা সম্পন্ন। আপনারা সেগুলোতে অ্যাপ্লাই করেন। অগাস্টের 10 তারিখ পর্যন্ত সেই হাউজিং গুলোর ওপেনিং রয়েছে। সেটার জন্য আমাকে আপনাদের দরকার হবে না, আপনারা এইচপিডির ওয়েবসাইটে গেলেই দেখবেন ওদের ওপেন লটারির অপশনস গুলো রয়েছে। আপনারা নিজেরাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা আবারও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ইন্ডিয়া হোম মানে আপনাদের সহায়তা করার জন্য রয়েছে। এবং আমি আবার বলছি, ডক্টর ইমরুল যিনি একটু আগেই বলছিলেন, ওনার সাথে আমরা অনেক লম্বা সময় ধরে কাজ করছি। তো বয়স্কদের যে সুবিধার কথা বলা হচ্ছে, আপনাদের স্বাস্থ্যের কথাটাও মাথায় রাখবেন। আমরা অনেকেই চিন্তা করি হ্যাঁ আমি বাইরে যেতে পারছি না,
আমি জিমে যেতে পারছি না, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফ্রি যেই এক্সারসাইজ ক্লাসেস গুলো হচ্ছে, দোজ আর রিয়েলি মানে বেনিফিটেড ফর দিস কমিউনিটি। কারণ ডক্টর ইমরুল কিছু ব্রিদিং এক্সারসাইজ দেখাচ্ছে, সেগুলো খুবই হেল্পফুল। আর আমরা অনেক দিন বাসায় বসে থাকতে থাকতে আমাদের হাত পায়ে জং ধরে গেছে আমি বলবো। সো উই নিড টু ডু সাম লাইট এক্সারসাইজ। আর ডক্টর ইমরুল বাংলায় কথা বলে, আমি বাংলায় কথা বলি, আমার কয়েকজন কলিগ রয়েছে, আমরা বাংলায় কথা বলি। আপনারা আমাদের যে কোনো একজনের সাথে যোগাযোগ করলে সেই এক্সারসাইজ গুলোতে জয়েন করে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা আনতে পারেন। থ্যাংক ইউ সিলভিয়া আপনার সুন্দর উপস্থাপনার জন্য। সিলভিয়া, তো আপনার তো যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন তা আমাদের টাইম টেলিভিশনের ফেসবুক পেজে দেওয়া আছে। দর্শক যারা আছেন তারা যদি সিলভিয়ার সাথে যোগাযোগ করতে চান তাহলে টাইম টেলিভিশন ফেসবুক পেজে গেলেই আমরা ওনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে রেখেছি, আপনারা সেখানে পাবেন। ডক্টর ইমরুল, আপনার কি আর কিছু বলার আছে লাস্ট? নো তাহের ভাই, থ্যাংক ইউ সো মাচ অপরচুনিটির জন্য। এবং ওটাই যে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আরো আপনাদেরকে যে হেলথের যদি কোনো কনসার্ন থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা নিচে উল্লেখ করুন। সেই প্রশ্নগুলো নিয়ে আমরা উত্তর নিয়ে আবারও আসবো আপনাদের মাঝে। আর যদি যোগাযোগ করতে হয় আপনার হেলথের ব্যাপারে কোনো কিছু বা ফিজিক্যাল থেরাপির ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে, তাহলে আমাদেরকে কল দিতে পারেন 718-844-4132 বা 72। আবারও বলছি 718-844-4832। এবং আমাদের তিনটা ফিজিক্যাল থেরাপি ক্লিনিকই খোলা, ব্রুকলিন, জ্যাকসন হাইটস এবং জামাইকাতে। আপনাদের যে কোনো ধরনের থেরাপি রিলেটেড সুবিধার জন্য আমরা সর্বদা খোলা আছে এবং প্রস্তুত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইমরুল আপনাকে। জনাব শামসুর আলী, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় শামসুর আলী আমাদের সাথে নেই। আমার মনে হয় যে আমাদের অনুষ্ঠান এই মুহূর্তে শেষ করতে হচ্ছে, বিকজ উই আর আউট অফ টাইম। দর্শক, আমি আমাদের টাইম টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি জনাব শামসুর আলী, যিনি অ্যাপোলো ইন্স্যুরেন্স কোম্পানির সিইও, জনাব নাজমুল আহসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়, জনাব রফিকুল ইসলাম সিপিএ, সিলভিয়া শিকদার এবং ডক্টর ইমরুল কবির, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে অনুষ্ঠানের শুরুতে সাউন্ড সিস্টেমের যে সমস্যা, এই সমস্যার কারণে যে অসুবিধা হয়েছে এই জন্য আমরা দুঃখিত এবং আশা করি আগামীতে এই অসুবিধা হবে না। বাট আপনারা জানেন যে টেকনিক্যাল প্রবলেম যখন হয় হঠাৎ করে লাইভ প্রোগ্রামে কিছু করার থাকে না, বা স্টিল আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমরা আশা করি এই ভবিষ্যতে আমরা একসাথে থাকবো, একসাথে কাজ করব। দর্শক, আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইন্স্যুরেন্স সম্পর্কে, তারপরে আপনারা কীভাবে ফ্রি, বয়স্ক যারা আছেন তারা কীভাবে ফ্রি এয়ার কন্ডিশন পেতে পারেন, এবং হাউজিংয়ের ব্যাপারটি বলেছেন আমাদের ডক্টর ইমরুল কবির। আপনাদেরকে কীভাবে স্বাস্থ্য সুরক্ষিত রাখবেন সেটা বলেছেন, এবং যেন নাজমুল হাসান আপনাদেরকে জানিয়েছেন সর্বশেষ তথ্য, এবং বিশেষ করে ইমিগ্রেশনের যে বিষয়টি তিনি জানিয়েছেন। আর রফিকুল ইসলাম সিপি আপনাদের ট্যাক্স বিষয়ক সমস্ত তথ্য জানিয়েছেন। আশা করি আপনাদের কাজে লাগবে সমস্ত তথ্যগুলো, সবগুলো তথ্য। আপনারা সবাই ভালো আছেন আশা করি, এবং ভালো থাকবেন, একে অপরকে সহযোগিতা করবেন। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে এই সময়ে। আপনারা ততক্ষণে সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।